নমস্কার। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের নানা রঙের দিন নাটকটি নিয়ে আলোচনা করব। আগের দিন তোমাদের আমি নাটকটি নাট্যকার এবং নাটকটির সামগ্রিক একটা আলোচনা করেছিলাম। সেখানে নামকরণ, নাটকটি যে একাঙ্ক নাটক কেন, তার গঠন, এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের নাটকের ভিতরে প্রবেশ করে নাটকের যে মূল অংশ সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে তোমাদের বইটা খুলবে, কারণ ফলো না করলে হয়তো তোমাদের বইয়ের পেজ নাম্বার আর আমার পেজ নাম্বারটার গন্ডগোল হতে পারে, কেননা আমার বইটি পুরনো, তোমাদের নতুন। সেই কারণে বলছি, বই যখনই ভিডিওটা তোমরা দেখবে তখন কিন্তু তার সাথে সাথে তোমরা বইটা কিন্তু ফলো করবে। দেখো, নানা রঙের দিন নাটকটি শুরু হচ্ছে চরিত্রলিপি দিয়ে। এখানে কিন্তু তোমাদের প্রশ্ন আসে যে নানা রঙের দিন নাটকে চরিত্রলিপি এবং মঞ্চসজ্জা সম্পর্কে যা যেন লেখো, তখন কিন্তু এই অংশটি লিখতে হবে। তাহলে দেখো, চরিত্রলিপিতে দুটি চরিত্রের নাম পাচ্ছি আমরা। রজনীকান্ত চট্টোপাধ্যায়, বৃদ্ধ অভিনেতা, তার বয়স 68, অর্থাৎ তার পরিচয় কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। কালীনাথ সেন প্রম্পটার, তার বয়স প্রায় 60। এবার দেখো মঞ্চসজ্জাটা কিরকম। একটা নাটকের জন্য কিন্তু মঞ্চসজ্জা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই কারণে যে কোনো নাটকের সূচনাতেই দেখবে মঞ্চসজ্জা কিন্তু থাকে। দেখো, এখানে রয়েছে পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ, পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি। মঞ্চের মাঝখানে একটি টুল ওল্টানো রয়েছে। এখন রাত্রি, চারিদিকে অন্ধকার। দিলদারের পোশাক পরে প্রবেশ করে রজনীকান্ত চট্টোপাধ্যায়, তার হাতে একটি জ্বলন্ত মোমবাতি, হাসছেন তিনি। তাহলে দেখো, পেশাদারি থিয়েটার, অর্থাৎ তার মানে কি, এখানে কিন্তু দর্শকরা আসলে বাস্তবে দর্শকরা কিন্তু থিয়েটারে নাটক দেখতে গেছেন, এবং সেই যে মঞ্চটা, সেখানে কি দেখা যাচ্ছে যে সেখানে আবার আরেকটি থিয়েটার, পেশাদারি থিয়েটারের মঞ্চসজ্জাটা তৈরি করা হয়েছে। তার মানে কি, থিয়েটারের ভেতরে, থিয়েটারের মঞ্চের ভেতরে আবার আরেকটি থিয়েটার মঞ্চসজ্জা হিসেবে কিন্তু সেখানে রয়েছে। কারণ নাটকটি কিন্তু সংঘটিত হচ্ছে, পুরো ঘটনাটাই ঘটছে হচ্ছে কি একটি পেশাদারি থিয়েটারে। সেই কারণে মঞ্চে আরেকটি পেশাদারি থিয়েটারের যে গঠন সেটা তৈরি করতে হয়েছে, এবং সেখানে রয়েছে একটা ফাঁকা মঞ্চ। আগের রাতে অভিনয় হয়ে গেছে একটা নাটকের, ঠিক আছে। সেখানে অবশিষ্ট দৃশ্যপট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, মাঝখানে একটা টুল ওল্টানো রয়েছে, চারিদিকে অন্ধকার। দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত, ঠিক আছে, এবং তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি, এবং তিনি হাসছেন, এবং তিনি কিন্তু এখানে একাই প্রবেশ করছেন। এবার দেখো, রজনীর সংলাপ দিয়ে কিন্তু নাটকের সূচনা হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো, কি গেরো, ঘুমলম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা, শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোঁ, আর আমি দিলদার এতক্ষণ পরে গ্রিন রুমে নাক ডাকছিলাম। ধুর, 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। রাত কত হলো কে জানে, এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে। চেয়ারে পড়েছি আর ঘুম। বা বুদ্ধা আচ্ছা হি কিয়া হোগা তুমসে, কুছ নেহি, বিলকুল কুছ নেহি। চেঁচিয়ে, রামব্রিজ, রামব্রিজ, আরে গেল কোথায় লোকটা, কোথায় ধেনো টেনে পড়ে আছে বেটা, রামব্রিজ। হতাশ হয়ে পড়ে, টুলটা সোজা করে তার উপর বসে, মোমবাতিটাকে মাটিতে রাখে। তাহলে দেখো, রজনী, আমি তোমাদের বললাম যে একাই কিন্তু রজনী প্রবেশ করছেন, এবং তিনি নিজে কিন্তু মদ্যপ অবস্থায় রয়েছেন, অর্থাৎ স্বাভাবিক ভারসাম্য তার নেই, এবং তিনি কিন্তু এক প্রকার নিজের সঙ্গেই নিজে কথা বলছেন, এবং নিজেকেই নিজে বলছেন যে তোমার আর কিছু হবে না, একদম 12টা বেজে গেছে তোমার, ঠিক আছে। সেই জন্য বলছে, কিয়া হোগা তুমসে, কুছ নেহি হোগা। তোমাদের প্রথমে আগের দিনই বলেছিলাম যে রজনী কিন্তু চরম একাকিত্ব, হতাশায় মগ্ন। 68 বছর বয়সে এসে তিনি সম্পূর্ণ একা। তিনি যখন জীবনের দিকে ফিরে তাকিয়ে দেখেন, তখন দেখেন যে নাটক তার একমাত্র একান্ত সঙ্গী ছিল, সেই দর্শকদের ভালোবাসাও কিন্তু সে ধীরে ধীরে হারিয়ে ফেলেছে, এবং সে মদ্যপ অবস্থায় কিন্তু এই ধরনের সংলাপগুলি উচ্চারণ করছেন, এবং রামব্রিজকে ডাকছেন তিনি। রামব্রিজ এই থিয়েটারের আর কি কেয়ারটেকার। চারিদিক নির্ঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে গানে বাজছে। আমার কেমন যেন ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার, মদ গিলে গ্রিন রুমে পড়েছিল। তার মানে কি, রজনীকান্তের কিন্তু বাড়ি ফেরার কোনো তাড়া ছিল না, কারণ তার পরিবার পরিজন আপনজন বলে কেউই ছিল না। সেখানে রোজই রাত্রিবেলা সে
জীবনের যন্ত্রণা থেকে সাময়িক মুক্তির জন্য সে কিন্তু মদ্যপান করেন এবং তারপরে গ্রিন রুমেই পড়ে থাকেন। তার জন্য চিন্তা করবার বা অপেক্ষা করবার মতন কেউ নেই। রামব্রিজে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল, তার দরুন আজ সন্ধ্যেবেলা নগদ 3টে টাকা বকশিসও দিলুম ওকে। আর তার ফল হলো কি না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন, নিঘাত মেন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক মাথা ঝাঁকিয়ে। উফ, আজ রাতে কতটা গিলেছি, মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা দিলুম তোকে, বকশিস দিলুম না, উনি আবার সেই আনন্দে আমাকেই 1.5 বোতল খাইয়ে গেলেন। একেবারে রাম ধেনু। উফ, বুকের ভেতরটা থরথর করে কাঁপছে। যে তার মানে ধেনু হচ্ছে মাদক, ঠিক আছে? সেই মাদক রামব্রিজ তো নিজেই খেয়েছে বকশিস পাওয়ার আনন্দে, তার সাথে সাথে আবার রজনীকান্তকেও খাইয়েছে, এবং যার দরুন রজনীকান্তর উঠে বাড়ি যাওয়ার মতন ক্ষমতাও কিন্তু সে হারিয়ে ফেলেছে। এবং তার বুকের ভেতরটা থরথর করে কাঁপছে। মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম, ইন্টারভেলে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। জিভটা টানছে কিরে বাবা, মানে নেশায় এতটাই তার মানে অস্বস্তি হচ্ছে শরীরে, সেটা যেন সে অনুভব করতে পারছে। মুখের ভেতরটা যেন তার মনে হচ্ছে অডিটোরিয়াম, আর সেখানে যেন মানুষজনের আনাগোনা অনুভব করতে পারছেন। অর্থাৎ স্বাভাবিক স্থিতি কিন্তু রজনীকান্ত হারিয়েছেন। অকারণে বাবা। কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ো, কোনো জবাব আছে? রোজ দিন যায়, সন্ধে হয় আর মদ খাই। ভগবান, শীত তারাটা গেল, বুকটা কি ভীষণ কাঁপছে। মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এই বয়সে এত সয়, কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। থামেন। হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু, 68টা বছর কি নেহাত কম বয়স? ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরো চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ারকি টিয়ারকি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? লাইনটা দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট। যা গেল সে কি আর ফিরবে? এখানে যা গেল বলতে কিন্তু রজনীর বয়সের কথা বলা হচ্ছে। এই 68 বছর বয়স সে তিনি মদ্যপান করছেন, তিনি হয়তো তার বাহ্যিক চেহারাটিকে এমন বানিয়ে রেখেছেন যে যার দরুন তার বয়স বোঝা না গেলেও তার মানে বয়স কিন্তু তার 68 বছর। সেই কারণে তার দেহের যে কলকবজা সেগুলো কিন্তু দুর্বল হচ্ছে। তার ফলে এই প্রতিদিনের মদ্যপান কিন্তু তার শরীরের বিপুল ক্ষতি করছে, এবং সেটা কিন্তু সে নিজে বুঝতেও পারছে। কিন্তু তিনি এই নেশার পথ থেকে নিজেকে যেন কিছুতেই সরিয়ে আনতে পারছেন না। সেটাই কিন্তু তিনি আত্মবিশ্লেষণে মেতেছেন। অর্থাৎ তিনি যেন মনে করছেন তার সামনে একটি আয়না রয়েছে, এবং তিনি যেন নিজের সঙ্গে নিজে কথা বলছেন। অর্থাৎ নিজের ভুল ভ্রান্তি, প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছুই যেন তিনি নিজেই নিজেকে বিচার করে বোঝাচ্ছেন। 68টা বছর একটা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এখানেই গল্প শেষ। এরপর রজনীবাবু এসে বলবেন আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবেই। শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দুধ উইংসে রেডি। একটু থামেন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে লাইনগুলো দাগ দিয়ে রাখো। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, এখান থেকে একদম শেষ অবধি ওই প্যারাগ্রাফটার। তাহলে দেখো এখানে রজনী বলছেন যে তার জীবনে এখন ভোরও নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। তার মানে কি, এই যে একটি 24 ঘন্টার মধ্যেকার এই যে সময় পর্ব, এগুলো কিন্তু তার জীবনের এক একটি ধাপকে যেন তিনি চিহ্নিত করছেন। অর্থাৎ ভোর মানে সত্য, মানে শৈশবের কথা, তারপরে সকাল দুপুর এরকম করে কিন্তু শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, একদম এবার তিনি কিন্তু বার্ধক্যের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। এবং সেটাই বলছেন যে সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। তার মানে কি, মাঝরাত্রির মানে হচ্ছে জীবনের চরম পরিণতি, অর্থাৎ মৃত্যু। এবং সেখানে মৃত্যুর দোরগোড়ায় যেন তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনি যেন বলবেন যে আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই। অর্থাৎ এখানে লাস্ট সিন বলতে জীবনের শেষ সিন। আমাদের এই জীবনটাকে যদি আমরা একটা রঙ্গমঞ্চের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা কিন্তু এই জীবনে বিভিন্ন সময়, বিভিন্ন পর্ব, বিভিন্ন অধ্যায়ের মধ্যে দিয়ে জীবনযাপন করি, এবং একদম শেষে গিয়ে কিন্তু আমাদের জীবনের লাস্ট সিন অর্থাৎ পর্দা নেমে যাওয়ার সময় আসে। অর্থাৎ আমাদের চরম জীবনের বাস্তব পরিণতি, অর্থাৎ মৃত্যুর সম্মুখীন আমাদের প্রত্যেককেই হতে হয়। এবং সেই মৃত্যু ভয় যেন রজনীকান্তকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এবং সেই কারণেই সে বলছে যে আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দিন।
অর্থাৎ এখানে কিন্তু গভীর জীবন প্রেমের অর্থাৎ জীবন প্রীতির পরিচয় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে রজনীকান্তর। সে কিন্তু তার জীবনে একাকিত্ব যন্ত্রণা থাকলেও সে কিন্তু মৃত্যুকে যথেষ্ট ভয় পাচ্ছে এবং তিনি মৃত্যুর থেকে দূরে সরে যেতে চাইছেন, জীবনের দিকে তাকাতে চাইছেন, জীবনকে নতুন করে যেন উপভোগ করতে চাইছেন। কিন্তু কার্টেন উঠবে, কার্টেন মানে পর্দা, অর্থাৎ কার্টেন কিন্তু উঠবে এবং লাস্ট সিনে আমাদের সকলকেই প্লে করতে হবে, অর্থাৎ এই মৃত্যুর হাতছানি থেকে আমাদের কারোরই কিন্তু মুক্তি নেই এবং সেটা ভেবেই রজনী কিন্তু আবার হতাশ হয়ে পড়ে। জানেন রজনীবাবু, এই ৪৫ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা, একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছে, জীবনে প্রথম। কেন জানেন? এ হচ্ছে সবই মাতালের কারবার। তাহলে দেখো রজনীকান্তের অভিনয় জীবন কত বছরের? ৪৫, দাগ দিয়ে রাখো। এবং তিনি নিজেকেই নিজে বলছেন যে মানে আমি তোমাদের প্রথমেই বলেছি তিনি কিন্তু এই মানে নাটকটির সূচনায় একেবারে আত্মবিশ্লেষণ করছেন। তিনি যেন কি পেয়েছেন, কি করেছেন, কেন তার এই অবস্থা, সব কিছুই যেন তিনি উপলব্ধি করছেন, কিন্তু এখান থেকে ফিরে আসার পথ তিনি খুঁজে পাচ্ছেন না। সামনেটায় কিছু দেখা যায় না, ওই দূরে ওই তো ব্যালকনি না, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন, ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে গেছে, সব মিলিয়ে যেন একটা শ্মশান, যেন ওর দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো, কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যুর নিচ্ছুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। কি শীত, সব আছে শুধু মানুষ নেই, সব ভুতুরে বাড়ির মতো খা খা করছে, মরে গেছে নাকি? শীতদারার ভিতর দিয়ে কিরকম শিরশির করছে যেন, হঠাৎ চেঁচিয়ে রামপ্রিজ রামপ্রিজ কাহা গায়া রে। এই মাঝরাতে একা একা কি সব মৃত্যু শ্মশান আবোল তাবোল ভাবছি, হবে না কেন, কম গিলেছি আজকে? তাহলে দেখো একদম মাঝরাতে একটি থিয়েটারের ফাঁকা মঞ্চে একা দাঁড়ানো মানে সত্যি একটা ভয়াবহ ব্যাপার এবং সেখানে নানান রকম কুচিন্তাই কিন্তু যে কোনো মানুষের মাথায় ঘুরবে এবং রজনীরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবং যেহেতু তিনি মদ্যপ অবস্থায় রয়েছে এবং অন্ধকারাচ্ছন্ন থিয়েটারে সে যেন নিজের জীবনের অন্ধকারময় দিকটিকে আরও বেশি স্পষ্ট করে দেখতে পাচ্ছেন এবং তিনি যে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছেন সেটা যেন আরও বেশি করে উপলব্ধি করতে পারছেন এবং সেই দেওয়ালের কালো কালো অঙ্গারে যেন জীবনের শেষ কথাগুলিকে তিনি প্রত্যক্ষ করতে পারছেন, অর্থাৎ থিয়েটারের দেওয়ালে। এবং তার হঠাৎ করে তার ভয়ে সারা শরীর শিরশিরিয়ে উঠছে এবং সেটা তিনি বুঝতে পারছেন যে তিনি অতিরিক্ত মদ্যপান করবার ফলেই তার এমন অবস্থা হচ্ছে। আচ্ছা, এই অবধি রইল, পরের অংশ আমি তোমাদের পরের ভিডিওতে দেব। নমস্কার।